ভিন্নমত থাকতে পারে, কিন্তু সহমত ওই জায়গাতেই হতে পারে যেই সহমতের জায়গাতে ওই এলাকার উন্নয়ন, ওই এলাকার মানুষের উন্নয়ন, ওই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই জায়গায় সহমত হওয়া দলমত নির্বিশেষে হওয়া উচিত আমি মনে করি। 51 নম্বর নির্বাচনী এলাকা আত্রাই ও রানীনগর উপজেলা নওগাঁ 6 আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শেখ রেজাউল ইসলাম রিজু, সংসদ সদস্য নওগাঁ 6। স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। স্টুডিওতে যারা আছেন সবাই এবং দেশ এবং বিদেশ থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নওগাঁ 6 আসনের যদি আপনার জানা মতে পিছিয়ে পড়া কারা আছে তাদের সম্পর্কে জানতে চাই, এবং তাদের জন্য আপনি দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের কোনো বিশেষ চিন্তা ভাবনা করেছেন কিনা? আমাদের যদি গোটা জেলায় বলা হয়, যদিও আমার আসনে আপনার আসন নিয়েই বলবেন। হ্যাঁ, আমার আসনে এই মানুষগুলোর সংখ্যা কিছুটা কম। ক্ষুদ্রিণী গোষ্ঠী যেটা আছে সেটাকে নিয়ে যারা আছে 2 থানায়, এটাকে নিয়ে আমি একটু কাজ করছি। যে কাজটা আমি আগাম বলবো না, মানে সবেমাত্র শুরু করেছি। দোয়া করেন তাদেরকে একটা সমাজের একটা ভালো জায়গাতে নিয়ে আসার জন্য কাজ করছি। কিন্তু অনুষ্ঠানের স্বার্থে একটু উদাহরণ, তাদের জীবনমান উন্নত করার জন্য যে কাজগুলো আমি পরিকল্পনা হাতে নিয়েছি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি, এবং বাস্তবায়ন করতে পারলে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। এবং মানুষের আমি ইতিমধ্যে একটা নতুন চিন্তা করছি, যেহেতু কৃষি প্রধান এলাকা, ওইখানে আমি এগ্রো বেস কোনো ইন্ডাস্ট্রিজ করা যায় কিনা এটা নিয়ে কাজ করছি, কথা বলছি বিভিন্ন জায়গায়। এবং যদি এগ্রো বেস কোনো ইন্ডাস্ট্রিজ হয় তাহলে ওই এলাকার যারা একবার প্রান্তিক খেটে খাওয়া মানুষ তাদের একটা বড় অংশ যাতে ওখানে কাজে লাগতে পারে, এরকম একটা এগ্রো বেস ইন্ডাস্ট্রিজ নিয়ে কাজ করছি। এই পরিবর্তনের কোনো টাইমলাইন দিবেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকে? আমার এলাকার জন্য, আমার এলাকার জন্য আমি আপনার এগ্রো বেস ইন্ডাস্ট্রিজ নিয়ে কতদূর পারবো এটা আমি বলতে পারছি না। তবে আমি তার আগে যেগুলো বলেছি, আমি বিশ্বাস করি যে এই সরকারের সময়ের ভিতরে যেগুলো আমি এই অনুষ্ঠানে বলছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজ এই সরকারের সময়ে আমি বাস্তবায়ন করব, এই আশা করছি এবং আমি সেই লক্ষ্যে কাজ করছি। এবং আমি বিশ্বাস করি যে এই সরকার সম্ভব, আমাদের দ্বারাই সম্ভব। এবং একটা নতুন আত্রাই, রানীনগর, নওগাঁ 51, নওগাঁ 6 একটা নতুন এলাকা হিসাবে, নতুন এলাকা বলতে আমি যেটা বুঝাতে চাইছি পরিবর্তন, দৃশ্যমান একটা পরিবর্তন এলাকার মানুষ দেখতে পাবে। আমরা সেই আশা নিয়ে কাজ করছি, সে প্রত্যয় আপনারাও আপনার দোয়া করবেন এবং সবাই অপেক্ষায় থাকবে। এবং সেই সাথে আপনি বলবেন যে জবাবদিহিতা মানে কি, একজন সংসদ সদস্য আপনি, আপনার জায়গা থেকে জবাবদিহিতা মানে কি? আমার জায়গা থেকে জবাবদিহিতা তো থাকতেই হবে। জবাবদিহিতা যদি না থাকে, আপনার অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, তাহলে তো আপনার সেই জায়গার কাজটা সুন্দর হবে না। এবং সুতরাং জবাবদিহির জায়গা থাকতেই হবে, এটা আমাদের সরকার প্রধানও মনে করে, আমরাও মনে করে, আমি নিজে ব্যক্তিগতভাবেও মনে করি। এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকলে সে কাজটা সুন্দর হয় না, হতে পারে না। ধন্যবাদ। আমরা আবার একটু আপনার আসনে ফেরত যাব। আপনার নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তার নামটি বলবেন, এবং সেই সাথে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীর 3টে ইতিবাচক গুণ বলবেন যেটি আপনি স্বীকার করেন। দেখুন, আমার প্রধান প্রতিদ্বন্দ্বী বলতে এইখানে জামাতি ইসলামের একজন প্রার্থী ছিলেন, ওনাকে প্রধান প্রতিদ্বন্দ্বী এটা ভোটের অঙ্কে বলবো। আর রাজনৈতিকভাবে আমি মনে করি যে প্রধান প্রতিদ্বন্দ্বী একসময় আমাদের নেতা বা আমার শ্রদ্ধাভাজন, আপনারা সবাই চিনেন, যারা আলমগীর কবির, উনি 3rd হয়েছিলেন।
যদিও আমি আশা করিনি যে উনি নির্বাচনে আসবে, এটা মনেও করিনি, বা আসলো যে জামাতের চেয়ে এরকম একটা অবস্থা হবে সেটা আমি আশা করিনি। এই মূলত আমরা 5 জন প্রার্থী থাকলে 3 জনের ভিতরেই প্রতিদ্বন্দ্বিতা হয়। এর ভিতরে মূলত জামাতের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়। তার 3টি ইতিবাচক গুণ বলবেন। আর জামাতের এটা সময় বলে দিবে, আমি বলতে কিন্তু চাচ্ছি আমাদের না। অনুষ্ঠানের স্বার্থে তবে আসলে অনুষ্ঠানটাই এরকম যে আপনার যে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেহেতু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন এবং সেই সাথে আপনার আসনের। আমি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী তার ইতিবাচক 3টি গুণ কথা আপনি বলছেন। 3টি কেন, আমি 5টা গুণের কথা বলছি, কিন্তু বলতে পারি। বাট বাস্তবতায় 5 দুগুণে 10টা আরও নেগেটিভ হয় কি না এটা নিয়ে আমি খুব শঙ্কিত। যে কারণে আমি একটা কথা আপনাকে বলেছি যে আমরা ওই ঐক্য চাই, এই ঐক্য চাই না। যে ঐক্য আমরা সব ঐক্যবদ্ধভাবে এক জায়গায় এক কাতারে দেশটার জন্য কাজ করব। আর ওইটা চাই না যে আমি জনসভায় এক কথা বলবো, সংসদে এক কথা বলবো, আমার কর্মী সভায় আর এক কথা বলবো। এই রাজনীতি চাই না এবং এটা আশাও করি না। এবং ইতিমধ্যে এটার হয়তো কি ঘটছে এটা আপনিও জানেন, আমিও জানি। আমরা চাই যে সম্মিলিতভাবে এই দেশটাকে একটা সুন্দর দেশে রূপান্তরিত করি। এবং আমাদের তো আমি বারবার বলছি, এবং তারেক রহমানের তো উনি আমাদের দেখেন, আমি এই কথাটা বলতে চাইনি, তারপর বলছি, আমাদের যেদিন শপথ নেই, শপথ নেওয়ার 15 মিনিটের মাথায় কিন্তু আমাদের সব এমপিদের নিয়ে উনি একটা বৈঠক করেছিলেন এবং একটা যুগান্তকারী সিদ্ধান্ত ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের ট্যাক্স ফ্রি গাড়ি এবং এই প্লটের বিষয়ে, যেটা উনি সেদিন একটা আবেগঘন বক্তৃতার মাধ্যমে আমরা যারা সংসদ সদস্য ছিলাম তারা অনেকেই কেঁদেছে, অনেকের মানে আবেগে মানে বাকরুদ্ধ হয়েছে তার বক্তৃতা শুনে, এবং এটাই সঠিক। আপনি তো দ্বিতীয়বারের এমপি। দ্বিতীয়বারের না, আমি দ্বিতীয়বারে নির্বাচন করছি। তৃতীয়বার আর নির্বাচন যদি করছেন। দেশে ভোট হতো তাহলে হয়তো 20 বছর আগে এমপি হতাম। আপনি এর আগে তো আপনার আরেকবার সংসদে এসেছেন উপনির্বাচনের মাধ্যমে। আমি উপনির্বাচন করেছি, বাট আমি তো বললাম 20 বছর তো দেশে ভোট নাই, তা আমরা আসবো কিভাবে? ভোট থাকলে তো 20 বছর আগে হয়তো এমপি হতাম। এই সুযোগটা সংসদে নির্বাচিত এমপি হিসাবে আসার সুযোগ হয়নি। যে আপনার উপনির্বাচনে আপনারা সবই জানেন, আপনার 18 সালে নির্বাচন হয়েছে, মানুষে করে সারা জীবন দিনের ভোট, ওরা রাতের ভোট করে দেখালো। আপনার ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয়নি, ভোটের রাতে ভোটের বাক্স শেষ। আর ভোট মানে একটা সারা জীবন, ছোটোবেলায় থেকে আমার দাদা চেয়ারম্যান ছিল, আমার ছোট ভাই 4 বারের চেয়ারম্যান। আমরা আগে নির্বাচন হলে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখেছি, মানুষ একটা এনজয় করত, এই উৎসবটা নিত। আর আমরা বিগত 20 বছরে দেখেছি নির্বাচন মানে আতঙ্ক, নির্বাচন মানেই বাড়ি থেকে পালানোর প্রস্তুতি, নির্বাচন মানে পুলিশের অ্যাকশান, নির্বাচন মানে খুন জখমের মতন ঘটনা। এইটা দেখছি বিগত 20 বছরে। সুতরাং আমরা নির্বাচন হ্যাঁ বলা যাবে, কিন্তু আদৌ কোনো নির্বাচন হয়নি গত 20 বছরে, এবং এটাই সত্য। এটা আমার কথা না, এটা আপনি নিজেও জানেন, সারা দেশবাসী জানে, সারা পৃথিবী জানে। এটার নিয়ে কোনো দ্বিমত করার কোনো জায়গা নেই। ধন্যবাদ। আমাদের প্রশ্ন ছোট্ট এবং সংক্ষেপে আপনি উত্তর দিবেন যে আপনার উপনির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচন করেছেন এবং সাধারণ নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, ওইটার যে পরিবর্তন, এবং আপনি এখন 2026 সালে সাধারণ নির্বাচনে আপনি জয়ী হয়েছেন, এই দুইয়ের মাঝে আপনি কোনো পার্থক্য যদি বের করতে পারেন সেটা আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন। নিশ্চয়ই সংক্ষেপে নিঃসন্দেহে পার্থক্য আছে, আপনি সেটা বলবেন। সংক্ষেপে পার্থক্য আছে বলতে এটা বলে শেষ করা যাবে না, শুধু এইটুকু বলবো যে মানুষ একটা উৎসব মুখর পরিবেশে ভয় ভীতি ঊর্ধ্বে থেকে একটা নিজের স্বাধীনভাবে নিজের ভোটটা প্রয়োগ করতে পেরেছে। এটাই গণতন্ত্র, এটাই হওয়া উচিত।
আপনি আমার সঙ্গে আপনার দ্বিমত হতে পারে, কিন্তু আপনার আপনার মতামত প্রকাশের জায়গাটা যেমন থাকতে হবে, আমারও এই জায়গাটা থাকতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের ভিতরে তো প্রতিযোগিতা থাকবে, এটা ঠিক, এবং এই প্রতিযোগিতা কখনো প্রতিহিংসা হবে না। কখনো আপনাকে আমি ভোট কেন্দ্রে যেতে দিব না, আপনার নামে 10টা মামলা দিলাম। আপনি চিন্তা করতে পারেন, আমার উপনির্বাচনে 5 দিন আগেও মানে বিজয়ী হব, কিন্তু আমরা জানতাম যে আমাদেরকে এটা করতে দেওয়া হবে না। হ্যাঁ, শুরু হয়ে গেছে। 5 দিন আগে 5টা মামলা, 500 আসামি, হ্যাঁ, মানে এলাকা ছাড়া হাজার হাজার লোক, এই সব নির্বাচন হয়েছে। ওইটা না, আমরা একটা মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের একটা জায়গা সৃষ্টি করতে চাই। এই দেশটা সবার, এই দেশটা আমার আপনার সবার, এই দায়িত্ব আমাদের সবার, এবং এই দায়িত্বের জায়গা থেকে আমাদের সবারই সম্মিলিতভাবে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যে দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই, এবং সবাইকে আমরা বলবো যে আমাদের সহযোগিতা করেন, আমাদের সরকারকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ আগামী দিনে অনেক অনেক ভালো কিছু অপেক্ষা করছে এই দেশের জন্য। ধন্যবাদ। সংসদে আইন প্রণয়নের বাহিরেও এমন কোনো বিষয় কি আছে যে ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কাজ করতে চান বা সময় দিতে চান? সংসদের বাইরে, হ্যাঁ, সংসদের বাইরে তো কিছু কাজ করার তো সুযোগ এমনি রয়ে গেছে আমাদের। যেমন মন্ত্রিপরিষদ তো আছেই, সেইখানে তো অনেকে কাজ করার সুযোগ পাচ্ছেন, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সংসদীয় কমিটি আছে, সেই কমিটির সভাপতি, সদস্য, তারা কিন্তু দেশের যে 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 পর্যায়ের এবং যে মন্ত্রণালয়ের যে কমিটিগুলো আছে, সেখানে অনেক কাজের সুযোগ আছে। আর কাজ করতে চাইলে আপনার অনেক সুযোগ আছে, আর না করতে চাইলে কোনো ব্যক্তিগতভাবে সুযোগ নেই। ভালো লাগা কোনো বিষয় আছে, কোনো ইস্যু আছে যেটাতে আপনি সরাসরি কাজ করতে চান জাতীয় ইস্যুতে? আমি মানুষের জন্য কাজ করতে চাই। এখন আমাদের দল যেখানে আমাকে বলবেন, আমরা তো একটা দলের সদস্য, এবং আমাদের দল যেখানে ভালো মনে করবে সেখানে কাজ করতে দিলে আমি হ্যাপি। আমি কাজ করতে চাই, এটা হচ্ছে বড় কথা। ধন্যবাদ। কোথায় দিবে সেটা হচ্ছে আমাদের দলের বিষয়। ধন্যবাদ। আরেকটি বিষয়, দেশের বর্তমান যে অর্থনীতির অবস্থা, সেই জায়গায় আপনার কোনো উদ্বেগের কোনো বিষয় মাথায় এসেছে যে এই জায়গাটা আপনার? উদ্বেগের বিষয় এই মুহূর্তে নাই। আপনার তো রেমিটেন্সের বিষয়টা আপনারা জানেন, এইটা মানে খুবই আশাবাঞ্চক। এখানে হতাশা কোনো জায়গা নেই, এবং শুধুমাত্র একটা জায়গায় আমাদের এই বিদ্যুৎ এবং গ্যাস সেক্টর, যেটা তো আমাদের সংসদে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল 20 বছর, এবং আপনি জানেন এটা কত আপনার মানে আমাদের সাধারণ মানুষ যদি বুঝে বা একটু জানে বা একটু চেষ্টা করে, এটা কত ভয়ঙ্কর বিষয়। আমরা কি দেখেছি? আমরা সমুদ্র বিজয় দেখেছি, উল্লাস করেছে সরকার, কিন্তু সমুদ্র বিজয়ের নামে সারা পৃথিবীতে কোথাও কোনো আন্তর্জাতিক আইন এরকম নাই যে আমার সীমানা ঘেঁষে আমি রিক বসিয়ে পার্শ্ববর্তী দেশের তেল গ্যাস সব আমি আহরণ করে নিয়ে যাব, লুট করে নিয়ে যাব, যেটা বিগত 20 বছর ধরে হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এটা করেছে। আজকে আমাদের এই সরকার আসার পর বাপেক্সকে সচল করেছে এবং নতুন নতুন রিগ বসাইছে। আমরা খুব অচিরে এই সমস্যাটার সমাধান করতে যাচ্ছি বলে আমার বিশ্বাস। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট সোলার প্রজেক্টের দিকে একটু বেশি নজর দিয়েছেন, এবং সেই সাথে যদি দেশের যুব সমাজ বা তরুণদের কর্মসংস্থান নিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কি ধরনের নীতি হওয়া প্রয়োজন বলে মনে করেন যে তরুণদের জন্য বিশেষ করে? আমার মনে হয় যে এটা হলে বলতে গেলে অনেক বড় বিষয়। 31 দফা আমাদের কিন্তু একটা নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন, এবং 31 দফা নিয়ে আমরা নির্বাচনের 3 বছর আগে দিয়েছেন আমাদের তৎকালীন পার্টির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। সেটা নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি, আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছি, এবং সেটারই আলোকে কিন্তু নির্বাচনের পূর্বে নির্বাচনে একটা ইস্তেহার দিয়েছে। সেইখানে
আমি স্পেসিফিক আপনাকে না বললে আমি আপনাকে এটা পরিষ্কারভাবে বলতে পারি। সেইখানে আপনি আমাদের যুব সমাজ বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, চাকরিজীবী বলেন, প্রত্যেকের জন্য রাষ্ট্রীয় কাঠামোর ভিতর থেকে কি কি ব্যবস্থা করা হবে বিএনপি ক্ষমতায় গেলে, এটা পরিষ্কার বলা আছে। এটা আপনারাও জানেন, সবাই জানেন। এটা আমরা তো সারা দেশব্যাপী বিলি করেছি। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষেপে বলবেন যে সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? সবসময় সমালোচনা নেগেটিভ মনে করি না, এর ভিতরে পজিটিভও আছে, যদি সেটা ক্রিয়েটিভ হয়। যে আপনি এমন সমালোচনা করবেন যেটা দিয়ে আমি আমার আত্ম উপলব্ধি থেকে ভালো কিছু করতে পারি, সেটা আমি গ্রহণ করব। ভালোর ভিতরে থেকে সমালোচনা করলে যেটা ভালো সেটা আমি নিতে রাজি আছি। আপনার দলের এমন কোনো সিদ্ধান্ত আছে যেটি আপনি সহমত পোষণ করেন না? এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে যে দল এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যেটি আপনার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তটা না নিলেও পারতো দলের স্বার্থে? না, এই মুহূর্তে আমি সেটা মনে করছি না। এখন পর্যন্ত আমি মনে করি যে সঠিক জায়গা আছে, দল ঠিকই চলছে, এবং আমাদের যারা জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছে তারা চেষ্টা করছেন, এবং এই চেষ্টা ইনশাল্লাহ আগামী দিনে সফল হলে একটা আমি বারবার যে কথাটা বলছি, একটা ব্যতিক্রমধর্মী, এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ একটা ইমাজিন টাইগার হিসেবে দাঁড়াবে। ধন্যবাদ। যেহেতু আপনার আসনটি একটু প্রত্যন্ত অঞ্চল হিসাবে বলা হয়, নওগাঁ ৬, আমাদের পেছনে ১৭টি এসডিজি গোলের সিম্বল লাগানো আছে। আপনি এর মধ্যে থেকে কোন ৩টি বেছে নেবেন যেটি আপনার আসনের সঙ্গে সরাসরি যুক্ত? এবং দেখে নিতে পারেন, একটি হলো স্থলজ জীবন, জলজ জীবন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, দায়িত্বশীল ভোগ। আপনি দেখে নিতে পারেন যে কোনো একটি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এটা একটা তো ইম্পর্টেন্ট তো বটেই, আর টেকসই নগর ও জনপদ। অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং কোনো না কোনোভাবে নিঃসন্দেহে মানে সবগুলাই কোনো না কোনোভাবে আপনার আসনের সঙ্গে জড়িত থাকতে পারে। সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি। এটা কেন মনে হয়েছে আপনার? এটা মনে হয়েছে এই জন্যেই যে দেখেন, আমাদের বিগত দিনে আমাদের মানুষকে এই কুইক রেন্টাল নামে একটা সর্বনাশ ডেকে নিয়ে এসেছিল বিদ্যুৎ বিভাগের। এই কুইক রেন্টাল করে আমাদের মানে মানুষের এবং দেশের টাকা লুণ্ঠন হয়েছে। সেই জায়গায় থেকে বর্তমান সরকার বেরিয়ে আসতে চায়। আমাদের সরকারের সক্ষমতা দিয়ে যেটা করা প্রয়োজন, ওই বাপেসকে বসায় না রেখে তার সেটা দিয়ে কাজ করছে, চেষ্টা করছে। পাশাপাশি আমি যেটা বললাম সাশ্রয়ী নির্ভরযোগ্য জ্বালানি, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, সোলার প্যানেলের প্রজেক্ট নিয়ে গভর্নমেন্ট চিন্তা করছে, কাজ করছে, আমরা চেষ্টা করছি। এবং এইটা সাশ্রয়ী, যেমন সাশ্রয়ী হবে তেমন নির্ভরযোগ্য হবে, এবং এইটাতে সারা দেশব্যাপী একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আপনার আসন কিভাবে এটাকে সহযোগী হিসাবে কাজ করতে পারে? আমার আসনে ওইখানে দেখেন, আপনার ন্যাশনাল গ্রিডের লাইন গিয়েছে আমার আসনের উপর দিয়ে। আমি মনে করি আমরা ইতিমধ্যেই দুটো কোম্পানির সঙ্গে কথা হয়েছে, এখন হয়তো আরেকটু কথা হলে আমরা তারপরে গভর্নমেন্টের সঙ্গে বসবো তাকে নিয়ে, ওই কোম্পানিকে নিয়ে। এবং সেটাতে যেমন তারা বলছে যে এইটা আমাদের খরচ, গভর্নমেন্ট এইটা মানে একটা হিসাব আমাদেরকে বুঝিয়েছে, তো এটাই যথেষ্ট না। তারা একটা প্রোফাইল রেডি করবে, এবং এই প্রোফাইল দিয়ে আমি আমার দেশের ইন্টারেস্ট দেখব, তার আগে দেখব এলাকা সহ, এলাকার বাইরে না। যেমন তাদের আমি বলছি যে ঠিক আছে, আমি আপনাদের যেটা বলছেন এইটা আপনাদের সঙ্গে আমি হেল্প করব, তো আমার এলাকার কী লাভ, আমার দেশের কী লাভ। তখন তারা এটা খুব ভালো, আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে, যেটা আমি গভর্নমেন্ট লেভেলে কথা বলিনি, বলতে চাই আর কি। সেটা হচ্ছে যে ন্যাশনাল গ্রিডে তারা যে এখান থেকে যদি এই স্পটগুলো করতে পারে, তাহলে ন্যাশনাল গ্রিডে এটা
সাপ্লাই দেওয়া খুব ইজি হবে, নতুন লাইন তৈরি করতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অনেক ইম্পর্টেন্ট। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, শেষে একেবারেই শেষ সময় শেষ করবেন আপনি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু আপনার আসনের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে সহমত হওয়াটা কোথায় প্রয়োজন বলে মনে করেন, এক কথায় বলবেন। এবং সেই সাথে আপনি যদি মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনার নিজস্ব লোকাল ভাষা মানে আঞ্চলিক ভাষায় কিছু বলে দিতে পারবেন। আমাদের, আপনি যেটা বলছেন যে ভিন্নমত থাকলেও সহমত থাকবে কোন কোন বিষয়ে। আমি একটা দল করি, ঠিক আছে, দল করি, এটা দলের জায়গাতে দল আছে, কিন্তু দলও চাই যেটা, এবং আমরাও যেটা চাই সেটা হচ্ছে ভিন্নমত থাকতে পারে, কিন্তু সহমত ওই জায়গাতেই হতে পারে যেই সহমতের জায়গাতে ওই এলাকার উন্নয়ন, ওই এলাকার মানুষের উন্নয়ন, ওই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই জায়গায় সহমত হওয়া দলমত নির্বিশেষে হওয়া উচিত আমি মনে করি। এই জায়গায় সহমত থাকা উচিত। আর ভিন্নবাদ, আমার রাজনীতি আমি করবো, আরেকজনের আছে রাজনীতি আরেকজন করবে, এগুলো কিছু দ্বিমত থাকবে, কিন্তু এই জায়গাতে একমত হওয়ার কোনো বিকল্প নাই, এবং এটা হওয়া উচিত এবং এটা হওয়া জরুরি। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, 55 বছর চলে গিয়েছে স্বাধীনতার, আর কবে আমরা সহমত হব? আপনার এই অনুষ্ঠানের এই সহমত নাম দেওয়ার জন্য এবং এটার যেভাবে আপনারা নাম দেন, আপনারা এই নাম দেওয়ার জন্য আপনাদেরকে আরেকবার থ্যাঙ্কস, যে আপনারা ভিন্নমত সহমত, হ্যাঁ ভিন্নমত থাকতেই পারে, যে সহমত ওই জায়গায় থাকতে পারে, থাকতে হবে, আসতে হবে, এটা কোনো বিকল্প নাই, যেখানে দেশের স্বার্থ জড়িত, মানুষের স্বার্থ জড়িত, এলাকার স্বার্থ জড়িত। এবং আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে আপনার এলাকার ভাষায় কিছু বলতে চাই। আচ্ছা, এলাকার মানুষের উদ্দেশ্যে এলাকার ভাষায় আমাদের দেখেন, এই রানীনগরটা বগুড়া, অ্যাডজাসেন্ট বগুড়া, আর আত্রাইয়ের একটা অংশ রাজশাহীর, তা আমাদের ভাষাটা কিন্তু মিক্সিং, একবারে মিক্সিং। আপনি যদি বলেন রাজশাহী ভাষা কথা বলেন, আমি রাজশাহী বলতে পারবো, বগুড়া বললে বগুড়া বলতে পারবো। আপনার ভোটার, যে অঞ্চলের ভোটাররা সেই ভাষায় বলেন। আচ্ছা, ভোটারদের আপনি হাসি পাবেন, আবার হয়তো বুঝতেও পারবেন না, হয়তো অনেক আঞ্চলিক ভাষা আছে, দর্শক বুঝবে। আমি ভোটের সময় বলছি, কে রে বা তুই ভালো আছিস, কেমন আছিস বল, বলছে ভোটটা দিস, মানুষকে বুঝাস, আমি এই করব সেই করব, এইগুলো না আর কি, আমি আপনাকে অত ভালো বুঝাতে পারছি না। আর আমাদের এলাকার ভাষাটা খুব মিক্সিং, মানে আমি যেটা আপনাকে বললাম যে আপনার একটা অংশ তো রাজশাহীর সঙ্গে মিশে গেছে, আর একটা বগুড়ার সঙ্গে, আর একটা হচ্ছে নওগাঁর সঙ্গে, নওগাঁটা আবার একটু ভিন্ন। আপনার এই নওগাঁ 6 আসনের মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষা দিয়ে মানুষের উদ্দেশ্যে কিছু জানিয়ে আপনি অনুষ্ঠান শেষ করে দেন, এবং আপনার এই ভাষা দিয়ে বলাটাই আমার অনুষ্ঠানের শেষ অংশ। এটা আপনি ধরেন, আমি এই ভাষা দিয়ে না বলে আমি এমনি বলি, কারণ হচ্ছে দুই থানার দুই রকম ভাষা। আমি যদি কোন থানারটা বলবো বলেন, সে কারণে হ্যাঁ, আত্রাইয়ের একটু ডিফারেন্ট, আপনার রানীনগরের কথার ভিতরে একটু টান আছে। আপনার আসনের মধ্যে দুইটা ভাষাই বলেন। আমি তার চেয়ে এটা বলি যে আমি যে ভাষায়, যে কথায় মানুষের সঙ্গে মিশি, ওখানে কাজ করে আসছি, সেই ভাষায় তারাও বুঝে, আমিও বলি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং সেই ভাষা অনুযায়ী তাদের কাছে আগেও যা বলেছি এখনও তাই বলছি। সেটা হচ্ছে যে আমি ওখানকার সংসদ সদস্য, আমি ওইখানকার সকল মানুষের সংসদ সদস্য, যে ভোট দিয়েছে তারও আমি এমপি, যে ভোট দেয়নি তারও আমি এমপি, যে ভোট দিতে যায়নি তারও এমপি। সুতরাং এই জায়গায় আমি সবার এমপি, এবং এই জায়গায় আমি সবার হয়ে এলাকার কাজ করতে চাই, দেশের কাজ করতে চাই। কিন্তু সবই ঠিক আছে, আমাদের অনুষ্ঠানটা তো শিকড়ের কথা বলে, এই জন্য শিকড়ের একটু ভাষা আমাদের প্রয়োজন। 30 সেকেন্ড হলেও আপনি বলবেন। এটা আমি আবারও আপনাকে বলছি যে না বললেই বেশি ভালো, মানে এটা ডিভিশন হয়ে আছে। ঠিক আছে, রানীনগর একটা, আত্রা একটা। আচ্ছা, আমি এখানে সচ্ছলতা বোধ করছি না। ঠিক আছে মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য।
দর্শক, অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখলেন আগামী পর্ব দেখার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম, এবং সেই সাথে আমরা বলতে চাই যে মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বললেন এবং যে কমিটমেন্টের কথাগুলো বললেন, যে কর্মগুলোর কথা বললেন, যে কর্মগুলোর সামনে করছেন উনি এবং করবেন, সেই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের দ্বিমত থাকে আমাদের অনুষ্ঠানের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং সেই সাথে যদি সহমত পোষণ করতে চান এবং যদি কোনো বিষয়ে আলোচনা থেকে বাদ গিয়ে থাকে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।